যদি সে এই প্ল্যানগুলো আসলেই বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিই অনেক উপকৃত হবে। ভালো কিছু করতে হলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার এবং সম অধিকার দরকার। আর 10 ভাগ যদি সে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের মানুষ সার্বিকভাবে অনেক উপকৃত হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন সাংবাদিক এম শাওন। আমি আজকে প্রিয় শাওন ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা জানেন, আপনি নিজেও দেখেছেন যে আমাদের বাংলাদেশের যে বর্তমানের কাণ্ডারি অনেকে বলছে জনাব তারেক রহমান প্রত্যাবর্তন করেছেন সুদূর লন্ডন থেকে। এই বিষয়ে আপনার এক্সপেকটেশন এবং আপনার মূল্যবোধ বর্তমানে বাংলাদেশের মানুষের সামনে কি? দেখেন, যে আমরা দেখতে পেলাম যে তারেক রহমান যে স্বদেশ প্রত্যাবর্তন করেছে, তো লাখো লাখো মানুষ, যে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, প্রায় 20 লাখের বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি যে কোনো নেতা স্বদেশ প্রত্যাবর্তনের পর যে লাখো লাখো মানুষের ঢল। তো আমরা এটাই প্রথম দেখলাম, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তার যে জনপ্রিয়তাটা, সে প্রায় 17 বছর পর বাংলাদেশে ফেরত গেল এবং জনতার একটা ঢল নেমেছে তাকে দেখার জন্য বা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তো আশা করছি তারেক রহমানের সামনে একটা সুযোগ, যে এই যে জনপ্রিয়তাটা কাজে লাগায় সে আগামীতে যে নির্বাচন, আমরা ধরেই নিয়েছি যে সে প্রধানমন্ত্রী হবে। বিশ্ব মিডিয়ায় তেমনই সংবাদ প্রচার হচ্ছে যে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে বাংলাদেশের যে পরিবর্তন, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে সেটা পূরণ করতে পারবে। এবং সে যদি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারে, বাংলাদেশের আইন শৃঙ্খলা, দুর্নীতি এবং উন্নয়ন সবকিছুর ধারা যদি সে একটা ভালো পর্যায়ে নিতে পারে, সে কিন্তু বাংলাদেশের একজন ঐতিহাসিক নেতা হিসেবে বিবেচিত হতে পারে। আচ্ছা মিস্টার শাওন, আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনি নিজেও দীর্ঘদিন ধরে এই তারেক রহমানকে জানেন, চেনেন, বাংলাদেশের একজন অভিজাত ফ্যামিলি এবং আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিংবা সে ব্যক্তিগতভাবে তারেক রহমান হিসেবে আপনি জানেন। আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে 25-30 বছর আগে তারেক রহমান যেভাবে বাংলাদেশের রাজনীতিতে নিজেকে একে 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 পদার্পণ করে রাজনীতিকে যে অবস্থায় নিয়ে গেছেন এবং ওনার বিরুদ্ধে যে বিভিন্ন রকমের ক্লেম বাংলাদেশের কিছু জনগণ দিয়েছেন, সেই তারেক রহমান এবং আজকের যে তারেক রহমান, যিনি আজকে দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে অস্বস্তির জীবন নিয়ে কেটে সে এখন আবার নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন, সেই তারেক রহমান এবং এই তারেক রহমানের মাঝে আপনি কি পার্থক্য মনে হচ্ছে আপনার কাছে? আসলে আপনি নিজেই বলেছেন যে তাকে একটা ব্লেম দেওয়া হয়েছে। তো কিছুদিন আগে আমি একটা টক শোতে দেখলাম যে ডেইলি স্টার সম্পাদক সে নিজেও বলেছে যে ডিজিএফআই এর রিপোর্টগুলো আমি যদি যাচাই বাছাই না করে প্রকাশ করা, সেটা আমার জন্য ভুল হয়েছে। তো এই যে ওই সময় একটা প্রোপাগান্ডা যে ছড়ানো হয়েছিল সেনা সমর্থিত সরকারের সময়, যে বিএনপিকে পচানোর জন্য বা তারেক রহমানকে পচানোর জন্য, যে ওই সময় যে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেই প্রোপাগান্ডা থেকেই তাকে নানান রকম ব্লেম দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে আসলে আপনি যদি তার মামলাগুলো যদি দেখেন, তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং মামলা, একটা মামলাও কিন্তু প্রমাণ করতে পারেনি, প্রমাণ করতে পারেনি। এবং সেই মামলার অ্যামাউন্ট গুলা কত ছিল, 1 কোটি 2 কোটি এর উপরে কিন্তু না। আর আমরা দেখেছি যে আমাদের যে গত সরকারের প্রধানমন্ত্রীর পিএ, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার পিএ 400 কোটি টাকার মালিক, এবং হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে, দেশ থেকে পাচার করেছে। তো আসলে তুলনা করলে সাগর আর পুকুর সেটাও হয় না। হ্যাঁ, তার বিরুদ্ধে যে অভিযোগ, যদিও অভিযোগ কিন্তু একটাও প্রমাণিত হয়নি। তো সুতরাং আসলে এই যে ব্লেমটা তখন দেয়া হয়েছে। আর আমার যেটা ধারণা যে তার যে বয়স, এখন সে অনেক ম্যাচিউর হয়েছে এবং সে দীর্ঘদিন ইংল্যান্ডে থেকেছে। এখানে আপনি আপনার একটা পয়েন্ট আমি এখানে কাটছি, যেটা আপনি বললেন যে আপনার পুকুর চুরি থেকে সাগর চুরি, বিষয়টা কিন্তু আমার মনে হচ্ছে ঠিক ওইটা নয়। বিষয়টা হচ্ছে যে আসলে এই পর্যন্ত ওনার বিরুদ্ধে স্পেসিফিকলি কোনো প্রমাণ এবং তথ্য কেউ দিতে পারেনি, এই ধরনের আমরা খবরে পেয়েছি। আমরা দেখেছি যে তার যে একটা মামলায় সে খালাস পাওয়ার পর সেই বিচারকের দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছে। যে অর্থাৎ তখন মানে আপনার মানে বিচারকেরও স্বাধীনতা ছিল না যে একটা নিরপেক্ষ বা একটা সঠিক রায় দেওয়ার, যে সেটা উপর থেকে যেভাবে রায়টা তাকে
দিতে বলা হবে, সেই রায়টা যদি সে না দেয় তাহলে সে বিচারকও দেশে থাকতে পারবে না। সুতরাং মানে এই যে ব্লেম গুলা, এখন এগুলা স্পষ্ট হয়ে গেছে যে আসলে তার কোনো মামলায় প্রমাণিত হলে সে সব মামলা থেকে খালাস পেয়ে তারপরেই কিন্তু সে দেশে ফিরে গেছে। আপনি আপনি কি মনে করেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে যেই পরিমাণ লোক সারা বাংলাদেশ থেকে ঢাকা শহর থেকে গ্যাদার হয়েছে, পরিমাণ আপনার কি মনে হতে পারে? আমরা তো এমনিতেই কিছু খবর পত্রিকায় এসেছে যে ন্যূনতম 20 লক্ষ মানুষ সেখানে গ্যাদার করেছে এবং কোনো রকমের উচ্ছৃঙ্খলতা, কোনো রকমের ধাক্কাধাক্কি, কোনো রকমের ঝামেলা ছাড়া। আপনার সেটাই কাছে যে কি মনে এটা হয়? আসলে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু একটা বার্তা দিয়েছে যে তারা কিন্তু ঐক্যবদ্ধ এবং তারা সুশৃঙ্খল বাংলাদেশ চাই। আমরা সেটাই দেখতে পেলাম যে এই যে 20 লাখ মানুষের গ্যাদারিং, এখানে কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। এবং আহ, তার পরের দিন অর্থাৎ আজ শুক্রবার কিন্তু তারা ওই স্থানটাও ক্লিন করে ফেলেছে, হ্যাঁ, আপনি অর্থাৎ এটা অত্যন্ত বড় একটা মেসেজ সারা হ্যাঁ, বাংলাদেশকে যে তারা দিয়েছে। কিন্তু মানে হ্যাঁ, এই বার্তাটাই দিতে চাচ্ছে বিএনপির নেতাকর্মীরাও যে তারা ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল, তারা বিশৃঙ্খলা পছন্দ করে না। এটা কিন্তু একটা বার্তা তার নেতাকর্মীদের ভেতর থেকে। না, আমি আপনার একটা নিউজে আমি দেখতে পেলাম, অনলাইন নিউজে, যেটা হচ্ছে যে ঢাকা শহরের বাহির থেকে 1,20,00,000 সিম ঢাকা শহরে অ্যাক্টিভ হয়েছে এবং আপনার ওই 300 ফিট এলাকার ভিতরে অন্তত পক্ষে প্রায় 30 লক্ষ সিম অ্যাক্টিভেট ছিল। তো সেই অনুযায়ী কেউ কিন্তু স্পেসিফিকলি বলতে পারছে না যে কত লক্ষ মানুষ আসলে হয়েছে। এটা কাউন্ট করা সম্ভব না, কারণ আহ, যেহেতু এখানে অনেক লোকের সমাগম, আর এখানে আসলে কাউন্টডাউনের কোনো সিস্টেম নাই, তো আসলে এটা আহ, বলা মুশকিল। তবে হ্যাঁ, এটা 20 লক্ষাধিক, অর্থাৎ 20 লাখের উপরে মানুষ এখানে ছিল, সেটা বলাই যায়। আরেকটা বিষয় যেটা আপনি লক্ষ্য করেছেন, অবশ্যই সারা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্ব মিডিয়ায় আজকে তারেক রহমানের একটা নাম সবাই চেনে। বিভিন্ন মিডিয়া এসেছে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে, ইন্ডিয়ান টাইমস থেকে শুরু করে অসংখ্য মিডিয়ায়, মানে আপনার এই জাতীয় পত্রিকাগুলোতে, জাতীয় আপনার অনলাইন মিডিয়াগুলোতে, ইলেকট্রনিক মিডিয়াগুলোতে এসেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন অবশ্যই, যে উনি যখন এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে যখন উনি গাড়িতে উঠবেন, ঠিক তখনই উনি সিকিউরিটি প্রটোকল ছেড়ে দিয়ে হুট করে উনি সামনের যে বেদিটা আছে এই বেদিটাতে দাঁড়িয়ে উনি ওনার আসলে জুতা খুললেন, জুতা খুলে। দীর্ঘদিন হ্যাঁ, পর যখন সে বিদেশ থেকে দেশে গেছে, আসলে এই যে দেশের প্রতি যে টান, এটা আমি সর্বোচ্চ বিদেশে স্টে করেছি একটানা 6 মাস। 6 মাস পর যখন আমি দেশে ফিরে যাই, তখন আমার যে অনুভূতিটা, আর সে তো 17 বছর পরে দেশে ফেরত যাচ্ছে, এটা আসলে নিজের দেশের মাটি স্পর্শ করার অনুভূতি। এটা সে হয়তোবা সেটাই আমরা দেখতে পেয়েছি যে এটা আসলে আপনি নিজেও প্রবাসে থাকেন, আপনিও জানেন যখন দীর্ঘদিন পর আপনি দেশে ফেরত যান, এটার অনুভূতি কিন্তু অন্যরকম একটা অনুভূতি। সেটারই হয়তোবা বহিঃপ্রকাশ আমাদের হ্যাঁ, কাছে। ওটার পরবর্তীতে আপনি দেখেছেন যে উনি এয়ারপোর্ট থেকে 300 ফিট জায়গাতে আসার জন্য যে সময়টা লাগার কথা তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। এবং নেতাকর্মীরা, আমি লক্ষ্য করেছি যে আগের তুলনায় যে বিএনপির যেসব প্রোগ্রামগুলো আমরা যখন কাস্ট করতে যেতাম এবং দেখতাম, আপনি নিজেও অনেক জায়গায় গিয়েছেন, প্রোগ্রাম কাস্ট করেছেন, আমরা যখন দেখেছি যে আগের তুলনায় বিএনপির যে নেতাকর্মীদের যে একটা সুশৃঙ্খল এই পরিবর্তন, Exactly. এই তারেক রহমান বাংলাদেশে আসার আগেও কিন্তু এটা আমরা লক্ষ্য করিনি। না, এটা আসলে সে যখন বাইরে ছিল বা দীর্ঘদিন বিএনপি দুঃসময় পার করেছে, এই যে সুশৃঙ্খলতা বা ঐক্যবদ্ধ থাকার বিষয়টা কিন্তু তখন থেকে শিক্ষা নিয়েছে। পরবর্তীতে আমরা 5 আগস্টের পরে কিছু বিশৃঙ্খলা দেখেছি এবং বিএনপি কিন্তু এটা কঠোরভাবে দমন করেছে, অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দ কিন্তু একটা বার্তা দিয়েছে যে কোনো বিশৃঙ্খলাকারী দলের সুযোগ নাই, সে যত ত্যাগী হোক না কেন। তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়, যদি দেশের কোনো ক্ষতি হয়, মানুষের কোনো ক্ষতি হয়, তাহলে আসলে তার বিএনপিতে জায়গা নাই, সে যত বড়ই ত্যাগী নেতা হোক। আমরা দেখেছি অনেক বড় বড় নেতা যাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রাম, জেল জুলুমের পরেও তাদের বহিষ্কার করা হয়েছে সামান্য একটা অপরাধের কারণে অথবা যে কোনো একটা অভিযোগের কারণে। অভিযোগ প্রমাণ হওয়ার আগে কিন্তু সবার পদ স্থগিত করা হচ্ছে। তো এটা একটা আসলে হয়তোবা তাদেরকে সুশৃঙ্খল হওয়ার জন্য একটা নির্দেশনা বলা যেতে পারে। আপনি আরো একটা বিষয় যেটা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি খুব লক্ষ্য করেছি, বারবার আমি ভিডিওগুলো দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, সেখানে আপনারা দেখেন অন্যান্য সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের বা কেউ যদি একটা ইউনিয়ন পর্যায়ে কোথায় যায়, সেখানে ইউনিয়ন পর্যায়ের একজন মেম্বার আসুক বা চেয়ারম্যান আসুক, যে এই যে ফুলের একটা ছড়াছড়ি, ফুলের যে তোড়া নিয়ে দৌড়, একজন কে আর আগে কে ফুল দেবে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে তারেক রহমান কিন্তু, আমি যেটা মনে করি, উনি কিন্তু এখন জাতীয় নেতা নন, একজন বিশ্ব নেতা। সেই নেতা যখন বাংলাদেশে এসেছে,
আমি শুধু ভিআইপি লাউঞ্জে আমি যতটুকু দেখেছি ওনার শাশুড়ি ওনার শাশুড়ি সম্ভবত শুধু ফুল দিয়ে বরণ করেছেন, আর নয়তো কোনো নেতা কর্মী কোনো রকমের ফুল দিয়ে। আপনার কাছে কি মনে হয় এটা কি নির্দেশনা এটা ছিল? নির্দেশনা ছিল কিনা আসলে আমি জানি না, তবে হয়তোবা এটাই পরিবর্তনের একটা ইঙ্গিত অথবা আভাস, যে আসলে আহ, সবকিছু পরিবর্তন হবে, এটাও সেই পরিবর্তনের ইঙ্গিত। এবং সে বাংলাদেশের পরিবর্তনের জন্য বিএনপি কিন্তু 31 দফা দিয়েছে, এবং সে কিন্তু একটা কথা বলেছে 300 ফিটের যে সংবর্ধনা অনুষ্ঠানে, সে বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান। তো তার যে প্ল্যানটা, হ্যাঁ, আমি এই প্রশ্নটার ভিতরে আপনার আসছিলাম হ্যাঁ, তো যে তারেক রহমানের যে আপনার প্রথম কথাটাও আই হ্যাভ এ প্ল্যান ছিল। এরপরে উনি বক্তব্যের শেষেও আপনি লক্ষ্য করেছেন 15 থেকে 15 কয়েক সেকেন্ড উনি বক্তব্যটা দিয়েছেন। এই বক্তব্যটা আপনার নিজের মন থেকে দিয়েছেন, যে এটা আগে থেকে তৈরি কোনো করা বা লিখিত এই বক্তব্য না। কোনো লিখিত বক্তব্য না, এবং নিজের মন থেকে ওই মুহূর্তে তৈরি করা। তিনি আবারও বলেছেন যে একটাই কথা, যে আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল। এই প্রসঙ্গে আপনার কি আসলে মতামত? আমরা এটা বিএনপির যে 31 দফা, সেটা কিন্তু আসলে এখন না, এই নির্বাচন উপলক্ষে না, এটা আগেই একটা প্ল্যান তারা, বা একটা বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তারা বলেছিল। এবং লাস্ট তারেক রহমান যে বক্তব্যটা ইংল্যান্ডে দিয়েছে, সেখানে কিন্তু সে আহ, অনেক, মানে তার যে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনার কথা বলেছে, সেখানে আপনি এই যে আমরা আয়ারল্যান্ডে দেখি যে এখানে যে জিপি ডাক্তার আছে, ইংল্যান্ডেও তেমন আছে জিপি ডাক্তার, বাংলাদেশে এমন সিস্টেম করা যায় কিনা, বা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ে সে একটা পরিকল্পনার কথা বলেছে। এবং সে যে এই যে দীর্ঘদিন ইংল্যান্ডে থেকেছে, বাংলাদেশের তুলনায় আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু আহ, সব দিক থেকে, প্রযুক্তিগত দিক, শিক্ষা, স্বাস্থ্য, সব দিক থেকে অনেক এগিয়ে আছে। তো এই যে 17 বছর সে ইংল্যান্ডে থেকে এই দেশের পরিবেশটা সে বুঝেছে, এই দেশের যে সার্বিক ব্যবস্থাপনাটা সে কিন্তু আহ, পরোক্ষভাবে দেখেছে। আর এই প্ল্যানের আমার ধারণা, যদি এই দেশের মতো যে পরিকল্পনার 10 ভাগ যদি সে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের মানুষ সার্বিকভাবে অনেক উপকৃত হবে। মানে আমাদের সার্বিক হয়রানি কমে যাবে, আমরা অনেক উন্নত হতে পারবো আমরা আশা করছি, সে যদি তার এই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে পারে। আপনি দেখতে পারেন যে ফার্মার, যে কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করা হবে, প্রতিটা ফ্যামিলিতে একজনকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সে কিছু চাল, ডাল বা এই ধরনের সামগ্রী পাবে। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সে অনেক কথা বলেছে। যদি সে এই প্ল্যানগুলো আসলেই বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিই অনেক উপকৃত হবে। আপনি নোট করেছেন কিনা জানি না, উনি বক্তব্যের মঞ্চে উঠেই বক্তব্যের শুরুতেই যে আপনার আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদিকে নিয়ে উনি যে কথাটা বলেছেন, এবং আরেকটা পয়েন্ট উনি এখানে তুলে ধরেছেন যে আধিপত্যবাদের যে রাজনীতি উনি আমি যেরকম আপনার বিভিন্ন পত্রপত্রিকা দেখছি আজকাল অনেকেই আপনার বলতেছে যে তারেক রহমান ইন্ডিয়ার প্রেসক্রিপশন নিয়ে আসছে, ইন্ডিয়া তাকে বিভিন্ন রকমের ইস্যু দিয়ে তারপর তাকে এই দেশে আসলে আনিয়েছে। ইন্ডিয়ার আপনার কাছে কি মনে হয়? ইন্ডিয়ার প্রেসক্রিপশনের কথা যদি আপনি বলেন, যদি বিএনপি এবং তারেক রহমান, খালেদা জিয়া, তারা যদি ইন্ডিয়ার সাথে কোনো রকম সমঝোতা করতো, তাহলে কিন্তু খালেদা জিয়াকে এত বছর জেলে থাকতে হয় না, তারেক রহমানকে এত বছর বিদেশে থাকতে হয় না। এটা কিন্তু আমরা, মানে প্রত্যেকে আমরা যারা ধরেন রাজনীতি সম্পর্কে আমরা বুঝি, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন হয়তো বা এটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য কেউ কেউ এই দাবিটা তুলতে পারে, জাস্ট প্রোপাগান্ডা ছাড়া এটা কিছুই না। হ্যাঁ, তবে আমি এটাতে বিশ্বাসী যে আহ, ইন্ডিয়া আমাদের শত্রু, এই মনোভাবটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য সব দিক থেকে অনেক ক্ষতির আশঙ্কা আছে। তো আমরা সমানে সমানে দাবি নিয়ে আমরা হ্যাঁ, ইন্ডিয়ার সাথে, বন্ধুত্বপূর্ণভাবে হ্যাঁ, যে আমাদের আমাদের সম্পর্কটা পার্শ্ববর্তী দেশ রেখে দেওয়া হিসাবে, উচিত। আমাদের পার্শ্ববর্তী দেশ কখনোই হিসাবে কোনো দেশের সাথে এই শত্রুতাপূর্ণ মনোভাব রাখাটা উচিত বলে আমার নয়। মনে হয় হ্যাঁ, না। হ্যাঁ, এটা দেশের জন্য ভালো আমার মনে হয় না। হ্যাঁ, সেটা আমিও মনে করি যে আপনার আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে প্রত্যেকটা দেশকে আমরা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো এবং তাদের কোনো চাওয়া যদি আমাদের থাকে দুইজনের বন্ধুত্বটা হবে সম অধিকারের মাধ্যমে, সম অধিকারের ভিতরে, দাসত্বের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে। এটাই হওয়া উচিত। হ্যাঁ, আর যদি প্রতিবেশী আমার শত্রু হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাকেও একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে, সেও একটা আতঙ্কের মধ্যে থাকবে। আহ, দুই দিকের সহযোগিতা আসলে পাওয়া যাবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, যেমন ইন্ডিয়ার এম্বাসির সামনে একটা বিক্ষোভ হয়েছিল, বা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে, একইভাবে ইন্ডিয়াতেও কিন্তু বাংলাদেশ হাই কমিশনে হামলা হয়েছে, সেখানে বিক্ষোভ হয়েছে, বাংলাদেশি সন্দেহে তারা তাদের দেশের জনগণকে পিটাচ্ছে। তো
তো এটা আসলে একটা ভালো দিক না। এখন আপনার কি মনে হয়, যেমন আমাদের দেশের মানুষ আসলে ওরা আবেগী মানুষ, ভালো মানুষ, আমাদের এটা দেশের আপনি মানুষকে যদি আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশের এই আবেগী মানুষরা এরা যে মনে করতেছে যে ইন্ডিয়ার সাথে আমরা কোনো রকমের শত্রুতা যাব না, যারা এই কথাটা বলে আমাদের দেশের মানুষরা মনে করে যে এই মনে হয় ইন্ডিয়ার দালাল, এই মনে হয় ইন্ডিয়ার কথা। তো এই মানসিকতা থেকে আমাদের কি বেরিয়ে আসার জন্য আসলে কি কোনো পদক্ষেপ এটা তো নেওয়া উচিত? এটা আসলে সবাইকে বুঝতে হবে, সার্বিক পরিস্থিতি বুঝতে হবে। আর প্রতিবেশীর সাথে গন্ডগোল করে কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব না, সমঝোতার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। যেমন আপ- আমি আপনার এখানে একটা ক্রস করি, যেটা হচ্ছে যে আমাদের আয়ারল্যান্ড রিপাবলিকান কান্ট্রি, 1916-এ আয়ারল্যান্ড আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ইংল্যান্ড থেকে। কিন্তু আপনি দেখেন আয়ারল্যান্ড দ্যাটস এ গুড রিলেশন উইথ দ্য ইংল্যান্ড এট দিস মোমেন্ট। আসলে এই মুহূর্তে শুধু আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড খুবই না, সুন্দর সম্পর্ক ইংল্যান্ডের সাথে। আপনি যদি পুরো ইউরোপটার দিকে তাকান, ইউরোপের একসময় কিন্তু জার্মানির যে হিটলার ছিল সে কিন্তু ইউরোপের অনেক দেশ দখল করে নিয়েছিল, লাখো লাখো মানুষকে হত্যা করেছে, কিন্তু সেই ইউরোপ কিন্তু এখন মানে একটা ইউনাইটেড। তাদের যে বন্ধুসুলভ আচরণ, এটা কিন্তু মানে পৃথিবীর মধ্যে একটা নজির। তো গন্ডগোল হতেই পারে, সেই গন্ডগোলের একটা মানে সারা জীবন যদি শত্রু থেকে যায় তাহলে কিন্তু দুইজনেরই ভালো কিছু সম্ভব না। ভালো কিছু করতে হলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার এবং সম অধিকার দরকার। যে আমরা আগে দেখেছি যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে যে বা ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশের সব স্বার্থ বিলিয়ে দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করতে হয়েছে না। আমরা এমন বন্ধুত্ব আমরা চাই না, আমরা চাই দুইজনেরই সম অধিকার। আমাদের পানির হিসাব আমরা সমানভাবে চাই, আমাদের প্রতিটা ক্ষেত্রে সম অধিকারের ভিত্তিতে আমাদের এই বন্ধুত্ব আমরা চাই। আবার আপনাকে কেটে আমি তারেক রহমান প্রসঙ্গে আসছি, যে তারেক রহমানকে যেভাবে আপনার বিগত 17 বছর, যেমন আমাদের দেশের অনেক নতুন রাজনৈতিক দল এসেছে, অনেক নতুন রাজনৈতিক নেতা হচ্ছেন, যারা এই কিছুদিন আগেও বলেছেন যে যদি সাহস থাকে দেশে এসে রাজনীতি করেন, ওখানে বসে বসে প্রেসক্রিপশন কেন দিচ্ছেন। এখন তারেক রহমান ওনাদের উত্তর দেওয়ার জন্য আসেনি, উনি এসেছেন ওনার স্বদেশের মাটির টানে বাংলাদেশে এসেছেন। এখন তারা বলছে এখন তারা বলছে যে ভারতের প্রেসক্রিপশন নিয়ে আসছে। কিছুদিন আগে আপনার এই যে আপনার নীলুফার মনি, আমাদের যে ফেনীর ডিস্ট্রিক্ট থেকে যিনি নির্বাচন করেন, সেই নীলুফার রহমান মনি আপনার একটা কথা প্রসঙ্গে বলছিল যে জনাব হাদিকে আপনার সবাই গিনিপিগ বানিয়ে ফেলছে। তো আমি যেটা বুঝতে পারছি যে নীলুফার চৌধুরী মনি কথাটা বলতে চেয়েছেন যে আপনারা ওসমান হাদিকে নিয়ে বিজনেস করবেন না, পুঁজি করে এই যে বিজনেস করবেন না। আজকেও কিন্তু বাংলাদেশে আমি নিউজে যতটুকু জানতে পারছি যে হাদির জন্য বিক্ষোভ, হাদির যে আপনার বিচারের দাবিতে আপনার বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে, সড়ক অবরোধ করা হয়েছে। আসলে বিচার তো একদিনের ব্যাপার না, এটা একটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটাই হবে। উনি আমাদের এবং আইন উপদেষ্টা বলেছিলেন যে হ্যাঁ, 90 দিনের ভিতর যে হয়ে যাবে। 90 দিনের ভিতরে বিচার হবে। আসলে এটা আমার যেটা ধারণা যে সামনে নির্বাচনটা বানচাল করার জন্য অনেক পক্ষ চেষ্টা করছে, যে এটারে নিয়ে আসলে অনেকেই নির্বাচনটা বানচাল করা যায় কিনা তারাও ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আমার মনে হয় না যে আসলে এটা আহ, সফল হবে। হাদির মৃত্যুর বিচার, হত্যার বিচার অবশ্যই হতে হবে, হুম, এটা আমাদেরও দাবি হুম, এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণের দাবি। হুম। কিন্তু এই আহ, মানে বিচারের দাবিতে যদি আমরা একটা আপনি দেশে কি মনে বিশৃঙ্খলা করেন তৈরি করি তাহলে তো আপনি কি এটা মনে করেন পরিবেশ ভিন্ন দিকে চলে যেতে পারে। আপনি কি মনে করেন যে হাদি যে কথাগুলো বলে গেছে যে আপনারা কখনো বিশৃঙ্খলার মাধ্যমে কিছু করতে পারবেন না, এই যে আজকে বিভিন্ন নেতারা নেত্রীরা বিভিন্নভাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, যাদেরকে আমরা অনেকেই অতীতে জানিও না, এখন তারা এসে পরিচয় দিচ্ছে যে তারা আপনার ডক্টর ইউনূস থেকে শুরু করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে সরাসরি গাল দিচ্ছে। এই গালমন্দগুলো কি আমাদের রাজনীতিতে এবং আমাদের জেনারেশনের ভিতরে প্রভাব পড়বে আপনি মনে করেন? প্রভাব তো আসলে আহ, আপনি যদি বলেন যে প্রভাব পড়া, অনেকটা পড়েছে আর কি। তো বিএনপির দিক থেকে তারা কিন্তু সব সময় মানে ফাঁদে পা না দেওয়ার চেষ্টা করছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। এবং সরকারও অনেকটা তেমনই ভূমিকায় আছে এবং সবকিছু ঢিলাঢালা, ফাঁদে পা না দেওয়ার জন্য তারা কিন্তু আসলে এখানে কোনো যে ধরেন প্রথম আলো ব্লু স্টারে হামলা হলো, তারা কিন্তু এখানে একটা লাঠিচার্জও কিন্তু তখন করিনি। তো সুতরাং সরকার কিন্তু আসলে খুব উদার মনোভাব এখানে দেখাচ্ছে। আর এই ডক্টর সুযোগটা ইউনূস সাহেব বারবার বলছেন আপনারা ধৈর্য ধরুন, আপনারা সংহতি এই প্রকাশ সুযোগটা করুন। নিয়ে কেউ কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। হতে পারে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, অথবা দেশকে অস্থিতিশীল করা, অথবা তৃতীয় কোনো পক্ষকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এবং আমার ধারণা যে যারা হাদিকে হত্যা করেছে তাদের পরিকল্পনা বাস্তবায়ন, এই যে যারা হচ্ছে আবেগ নিয়ে অনেকে রাস্তায় আসছে হয়তো বা না বুঝে,
যে বিভিন্ন জায়গায় হামলা করছে, সড়ক অবরোধ করছে। আচ্ছা, সড়ক অবরোধ করলে তো আমার দেশের প্রতিটা জনগণ দুর্ভোগে যাচ্ছে। তাহলে হত্যার বিচার দাবিতে একটা শান্তিপূর্ণভাবে আমরা বিভিন্ন প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে পারি, কিন্তু জনগণকে দুর্ভোগ দিয়ে যদি আপনি এই হত্যার বিচার করে চান, আবার আপনি যদি একটা প্রতিষ্ঠানে ভাঙচুর করে যদি আপনি হত্যার বিচার চান, তাহলে কিন্তু আসলে এটা আহ, মানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে না। এবং হাদি যে আদর্শের কথা বলেছিল, সে হাদির আদর্শও কিন্তু আসলে এখানে আহ, ধারণ করা হচ্ছে না। এখানে আরো একটা পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি, দেখেন হাদির পাশাপাশি আরো কিছু লোক সরাসরি গুলিতে নিহত হয়েছে, সেগুলো নিয়ে কেউ মাতামাতি করছে না। আমি যেটা বুঝতে পারছি, হাদি যেরকম একটা প্রাণ, তারাও প্রাণ। একটা শিশু বাচ্চাকেও অগ্নিদগ্ধ করে মেরে ফেলেছে দরজায় তালা মেরে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু যেহেতু একটা সেন্সেশন হয়ে গেছে, একটা সেন্সিটিভ বিষয় হাদির বিষয়টা, এবং হাদি একজন দেশপ্রেমিক ছিল, সেটা আমরা সবাই তাকে ভালোবাসি এবং মনে রাখবো। কিন্তু আমার কাছে যেটা আমি মনে করতেছি যে কিছু ব্যক্তি তাদের নিজেকে ভাইরাল করার জন্য কি আসলে হাদির বিষয়টাকে সামনে এনে মিছিল মিটিং বা এই ধরনের কোনো কিছু আসলে করছে আপনি মনে করেন? মানে শুধু ভাইরাল করা না, এই যে আমি আগেও বলেছি যে নির্বাচন বানচালের একটা চেষ্টা, এটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছে, তারই একটা অংশ আমার যেটা ধারণা। যাই হোক, আবার আমি তারেক রহমান সাহেব প্রসঙ্গে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান সাহেবের যেই চিন্তা এবং যে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, আপনি এই প্ল্যান থেকে আপনার ব্যক্তিগত মতামত আমি আশা করছি। আহ, আগেও বলেছি যে তার যে প্ল্যানগুলো সত্যিই সুন্দর। আমি বিএনপির 31 দফা আমি পড়েছি, প্ল্যানগুলো সত্যিই সুন্দর। 31 দফার বাইরেও তারেক রহমানের যে বক্তব্য আমি শুনেছি, আসলে তার যে পরিকল্পনা, সে যদি এগুলো বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশে সত্যিই পরিবর্তন হবে এবং আমরা আশা করি এই পরিবর্তনটা বাংলাদেশে দরকার। জি ভাই শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। যেই কথাটা বলতে চাচ্ছি মূলত, যে তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানুষ সাজেনি, সেজেছে তারেক রহমানকে নেতা মেনে। বাংলাদেশের রাজনীতিতে যে একটা শূন্যতা এই পর্যন্ত দেখা দিয়েছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে এক একজন এক একভাবে কথা বলতেছে, কোনো নেতা নেই বাংলাদেশে, কেউ সুশৃঙ্খলা পরিবেশ আনার জন্য এই ধরনের কোনো ব্যক্তি পায়নি। দীর্ঘদিন পর তারেক রহমান বাংলাদেশে এসে মানুষের সেই আশাটা পূরণ করেছেন বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আমরা আপনারা সবাই মিলেই আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলব। কেউ কোনো রকমের উস্কানিতে কিংবা মব সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করার চেষ্টা করবেন না। আমিও যেটা মনে করি যে তারেক রহমান যে কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল, এই জিনিসটার উপরে আপনারা ধৈর্য ধারণ করে একটু দেখুন আসলে তারেক রহমান কি করেন। আমার বিশ্বাস উনি সুদীর্ঘ জীবনে এই প্রবাসে থেকে যতটুকু উনি অর্জন করেছেন, এটার যদি 10 থেকে 20% উনি বাংলাদেশের মানুষের জন্য সেবার সাথে এগুলো প্রয়োগ করেন, বাংলাদেশ অনেক উপরে চলে যাবে। আমি আশা করব আপনারা সেই দিকেই লক্ষ্য রেখে তারেক রহমান সাহেবের সাথে তারেক রহমান সাহেবের প্ল্যানকে আপনারা মূল্যায়ন করবেন। আমি কামরুজ্জামান দাদাভাই, ডাবলিন, তাজ টিভি।